সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি সমগ্র দেশে তীব্র তাপদাহ চলছে এবং সেটি কিন্তু এখনও শেষ হয়নি। আবহাওয়া অধিদপ্তরের খবর থেকে আমরা জানতে পেরেছি সেটি চলমান রয়েছে এবং সামনের কিছু দিনগুলোতে সেটি চলবে। একই সঙ্গে সমগ্র বাংলাদেশে স্কুল কলেজ আজ থেকে খুলে দেওয়া হয়েছে। শিশুরা, বিশেষ করে যারা স্কুলগামী শিশুরা রয়েছে, তাদের জন্য কিন্তু অভিভাবকরা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। আমরা হিট স্ট্রোকের কথা শুনেছি, এ পর্যন্ত অনেক মৃত্যু হয়েছে এ পর্যন্ত। বড়দের কথা নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা করেছি, কিন্তু শিশুদের যে জায়গাটি রয়েছে, বিশেষ করে তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন। তারা খেলাধুলা করতে চায়, তারা বাইরে যেতে চায়, তারা দৌড়দৌড়ি করতে চায়, কিন্তু ঠিক তাদের তৃষ্ণা মেটানোর জন্য যে পানিটি দরকার সেটি কিন্তু তারা যথাসময়ে খেতে চায় না। এই সব বিষয়গুলো নিয়ে আসলে একটি নানা জটিলতায় ভুগছে অভিভাবকরা। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় আসতে চাই, যে তীব্র গরমে শিশুদের যত্ন এবং কি করা উচিত এবং সামনের দিনগুলোতে কি আমাদের করণীয় রয়েছে। এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক, শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা যে কথাটি বলছিলাম যে আসলে এখনকার সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের হিট বা তাপ সংক্রান্ত জনিত যেসব রোগগুলো রয়েছে, বিশেষ করে হিট স্ট্রোক, এই শব্দটি সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে। কিন্তু আসলে আমরা দেখেছি যে শুধুমাত্র হিট স্ট্রোকের যে প্রধান কারণটি তাপের কারণে যেটি হচ্ছে তা না, শিশুরা বিশেষ করে আক্রান্ত হচ্ছে এই গরমজনিত নানা রোগে। শিশু হসপিটালে আসলে কি ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়েছে এই সময়ে? ধন্যবাদ। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এদেশের ঋতু পরিবর্তন সাথে সাথে কিছু রোগেরও প্রাদুর্ভাব দেখা যায়। তদ্রূপ বাংলাদেশের পরে একটা মানে হিট ওয়েভ চলছে, যেটাকে আমরা তীব্র গরমের জনিত দাবদাহ বলি, যেটার জন্য কিছু রোগেরও আবির্ভাব। হঠাৎ এইরকম টেম্পারেচার বিগত অনেক বছর ধরে বাংলাদেশের পরে আসেনি। হঠাৎ এই টেম্পারেচারের জন্য বিশেষ করে ভালনারেবল হিসেবে আছে শিশুরা এবং বয়স্করা। শিশুরা তো বলতে পারে না যে তাদের পানি কতটুকু খেতে হবে, কীভাবে খেতে হবে, অলওয়েজ তারা কর্মচঞ্চল এবং বাসায় ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। তাদের এই সময় সবচেয়ে বেশি যে রোগটা আমরা পরিলক্ষিত হচ্ছে এবং আমাদের হসপিটালে বা আমাদের প্র্যাকটিসিং লাইফের চেম্বারে আসছে, দেখা যাচ্ছে বাচ্চাদের ডায়রিয়া, অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস অর্থাৎ বমি এবং পাতলা পায়খানা নিয়ে আসছে। এছাড়া ঠান্ডা কাশি, যেটা কমন কোল্ড হিসাবে আমরা এখন ট্রিট করছি, কমন কোল্ড। অধিকাংশ বাচ্চাদের জ্বর, যেটা মৃদু জ্বর এবং অনেক বেশি জ্বর। এক একটা বাচ্চার যে জ্বর হচ্ছে, এই জ্বরে দেখা যাচ্ছে যে তার 5-6 পর্যন্ত জ্বর চলে যাচ্ছে। বাবা মা খুব অরিড হয়ে যাচ্ছে যে এত জ্বর তো ছাড়া আমার বাচ্চার কখনো হয়নি। এছাড়া এই সময় কিছু স্কিন ডিজিজেরও প্রভাব দেখা যাচ্ছে। তারপরে স্ক্যাটার্ডভাবে এখন যে কিছু ডেঙ্গুরও প্রভাব দেখা যাচ্ছে, যে কিছু ডেঙ্গু আছে। তবে নিউমোনিয়া অনেক বাচ্চারা নিয়ে আসছে। তাছাড়া যাদেরকে অ্যালার্জিক প্রবলেম আছে এবং যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে, এই বাচ্চাগুলো অ্যাকুট এক্সাজারবেশন অফ দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে আসছে। তারপর আরেকটা জিনিস, যে বাচ্চাগুলো শুধু বমি নিয়ে প্রেজেন্ট করছে, যে সে কিছু একটা খেয়েছে অথবা হঠাৎ দেখা যাচ্ছে তার শুধু বমি, কোনো পাতলা পায়খানা নেই, বমি, যেটাকে আমরা মেডিকেল টার্মে অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস বলছি আর কি। তো এই যে এই রোগগুলো, এটার পিছনে কি এই তীব্র গরমের এটি প্রভাব রয়েছে? হ্যাঁ, অবশ্যই তীব্র গরমের প্রভাব রয়েছে। যেটা হলো যে বাচ্চারা এখন বাসায় যেটা খাওয়া দাওয়া করছে, খাবারের একটা প্রবলেম, আবহাওয়ার একটা যে তাপের একটা প্রবলেম, যে বাচ্চার দেখা যাচ্ছে পানি শূন্যতা। এখন যেটা খাচ্ছে, খাওয়ার ভিতরে তার গ্যাস্ট্রোএন্টারাইটিস অর্থাৎ গ্যাস্ট্রাইটিস প্রবলেম হচ্ছে, হওয়ার পরে সে যেটা হচ্ছে যে বমি নিয়ে প্রেজেন্ট করছে, পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করছে। তারপরে যেটা হলো যে এখন এই গরমের যেটা যে সে প্রচুর পরিমাণে যে পরিমাণ পানি খাওয়ার দরকার এই গরমে, বাচ্চা সে পরিমাণ পানি খাচ্ছে না। বাবা মা তাকে পানি খাওয়ানোর জন্য অফার করছে, বাচ্চা খাচ্ছে না। এই জিনিসগুলো নিয়ে সাধারণত আমাদের যে প্যারেন্টসরা অনেক ওরিড, যে আমার বাচ্চা তো যে পরিমাণ পানি খাওয়ার কথা খাচ্ছে না, অথবা হঠাৎ একটা জ্বর বাচ্চার। নর্মালি আমরাও প্র্যাকটিসিং লাইফে দেখছি এত জ্বর নিয়ে সাধারণত এই মানে প্রেজেন্ট করে না, যে এখন একটা বাচ্চার 7 পর্যন্ত জ্বর হয়ে যাচ্ছে, বাবা মা ওরিড এবং খিঁচুনি নিয়ে প্রেজেন্ট করছে। হঠাৎ দেখা যাচ্ছে তার বাচ্চাদের যে মানে টেম্পারেচার রেগুলেটরি ক্যাপাসিটি যে সেন্টার আছে, এখানে ওয়েল ডেভেলপমেন্ট না। তার যদি 105-এর উপরে জ্বর উঠে যায়, যে কোনো মুহূর্তে সাডেনলি তার কনভালশন হতে পারে। এই কনভালশন নিয়েও অনেক বাচ্চা হসপিটাল এবং চেম্বারে আসছে। এটি আসলে ভীষণ উদ্বেগের কথা সত্যিকার অর্থে। আমি একেবারে ঘর থেকে আসি, যে সত্যিকার অর্থে যে এই তীব্র গরমে তো আমরা দেখেছি যে বড়দের জন্য আমরা একটা রুটিন করতে পারি যে ডেইলি 3 লিটার 4 লিটার এবং অনেক শরবত
বা আমরা বলছি যে জুস বা অন্য অন্য কিছু ওনারা নিজের স্বেচ্ছায় খাচ্ছেন, বাচ্চাদের ক্ষেত্রে যে মানে রিহাইড্রেশনের বিষয়টি, তাদেরকে সতেজ রাখার যে বিষয়টি, সেটিকে আসলে কিভাবে আমরা মনিটর করতে পারি যে তার ডিহাইড্রেশন হচ্ছে, এটি কিভাবে বুঝবো আমরা? ধন্যবাদ। একটা বাচ্চার যদি বিশেষ করে আমরা বাচ্চাদের যে জিনিসটা আমরা বাবা মাদের প্যারেন্টসের জন্য বলি যে তার প্রস্রাব যদি কমে যায়, একদম এটা প্রস্রাব যদি কমে যায়, প্রস্রাবের মানে কনসেন্ট্রেশন হাই কালার ইউরিন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে বাচ্চার ডিহাইড্রেশন আছে। এবং এই ক্ষেত্রে তার থেকে পানি এবং পানি জাতীয় খাবার, শুধুমাত্র যদি একটা বাচ্চাকে বারবার পানি অফার করা হয়, তরল জাতীয় খাবার অফার করা হয়, সে কিন্তু খাবে না। কিন্তু এখন যে সিজনাল ফলগুলো আছে, বিশেষ করে আমি বারবার করে বলি এবং আমার রুগীদের ক্ষেত্রেও বলি, এখন যে সিজনাল ফলের ভিতরে সবচেয়ে তরমুজটা যেটা ওয়াটারমেলন, এতে প্রচুর পরিমাণে পানি আছে। আপনার বাচ্চাকে যদি এই সময় তরমুজটা খাওয়ানোর অভ্যাস করেন, প্রত্যেক দিনে 2-3 পিস করে তরমুজ খাওয়ানোর অভ্যাস করেন, তাহলে এখান থেকে অনেক পানি কিন্তু সে পাচ্ছে। পাশাপাশি আপনি তাকে লেবুর শরবত, তারপরে যেটা হলো যে মুরগির স্যুপ করে দিলেও এখান থেকে সে কিছুটা পানি তারা পছন্দ করে, যেটা পছন্দ করে। আপনি একটা শুধুমাত্র যদি এই ফ্রেশ ওয়াটার নিয়ে তাকে বারবার অফার করেন, সে খাবে না। একটা বাচ্চা যে বাসায় মানে যদি তার দেখা যাচ্ছে যে পানি শূন্যতা হচ্ছে, অথবা তার হাই কালার ইউরিন অথবা বমি করছে, এই ক্ষেত্রে আপনি স্যালাইনও খাওয়াতে পারেন। যে আমাদের ওআরএস যেটা আছে, ওআরএসটার সাথে গুলিয়ে খান। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে আমাদের প্যারেন্টসের এবং শ্রোতাদের জন্য, যে আমাদের অধিকাংশ বাবা মারা কি করে যে এক প্যাকেট স্যালাইনটা খাওয়ানোর সময় কি করে, ওখান থেকে একটু স্যালাইন নেই, সামান্য একটু পানি নিয়ে গুলাই খাওয়াচ্ছে। কিন্তু এটা একটা হিতে বিপরীত, একটা ডেঞ্জারাস সিচুয়েশন। কিন্তু আপনি প্যাকেটের গায়ে যতটুকু পরিমাণ পানির সাথে গোলানোর কথা বলা হচ্ছে, ততটুকু পানির সাথে গোলায় ওখান থেকে বারবার খাওয়াতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস হওয়ার পসিবিলিটি থাকে যে আপনি স্যালাইন অল্প করে নিলেন, সেই স্যালাইন বারবার করে একটু পানির মাধ্যমে গোলায় খাচ্ছেন, এটা কিন্তু বাচ্চাদের হাইপারন্যাট্রিমিয়া ডেভেলপ করতে পারে। এবং হাইপারন্যাট্রিমিয়া ডেভেলপ করলে কিন্তু বাচ্চার জীবন হানি হতে পারে, বাচ্চার কনভালশন হতে পারে, ইভেন বাচ্চার ব্রেনে পানি জমে যেতে পারে। সেজন্য এটা একটা সতর্কতামূলক মানে এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যে সেটি তো আর গ্লুকোজ নয় যে একটু একটু করে মিশিয়ে খাওয়াবেন। কাজেই খাবার স্যালাইনের যে বানানোর যে নির্দিষ্ট প্রক্রিয়াটি রয়েছে, সেটিকে একদম ফলো করতে হবে এবং হয়তো বারে বারে রেখে খাওয়ানো যাবে, বা 12 ঘন্টার বেশি সেটিকে, যেমন এখন যে স্যালাইন গোলায় রাখলে সাধারণত 4 থেকে 5 ঘন্টা সাধারণত রেখে দেওয়া যায়। কাছে আপনি একবারই গোলায় রাখেন, ওখান থেকে নিয়ে বারবার খাওয়াতে হবে, এটি একটি বিষয়। এবং অনেকে দেখাচ্ছে কারণে অকারণে আসলে স্যালাইন এর পরিমাণটি মানে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, কিছু হলো সঙ্গে সঙ্গে একটা স্যালাইন খেলো, সেটি অতিরিক্ত স্যালাইন খাওয়াটা কি কতখানি ঝুঁকিপূর্ণ? অতিরিক্ত স্যালাইন তো এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। স্যালাইনের ভিতরে যে জিনিসটা আছে, যে গ্লুকোজ আছে, লবণ আছে, সোডিয়াম ক্লোরাইড, পানি। কিন্তু আপনি যদি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়ামও রয়েছে, সামান্য পরিমাণ পটাশিয়ামও আছে। তা এই বিশেষ করে এখানে যে সোডিয়ামটা আছে, এই সোডিয়ামটা অতিরিক্ত হলে শরীরের জন্য ক্ষতিকারক, অতিরিক্ত যেতে করা যাবে না। আচ্ছা, তো এই যে রিহাইড্রেশনের বিষয়টি, মানে যে তাকে পানি পরিপূর্ণ পানি খাইয়ে সতেজ রাখার বিষয়টি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একেবারেই যারা আসলে কোলের শিশু রয়েছে, যারা হয়তো ব্রেস্ট ফিড করছে, অথবা যারা হয়তো একেবারেই মানে টডলার যারা রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের এই ডিহাইড্রেশনের বিষয়টি সতর্কতামূলক করা যাবে? ধন্যবাদ। একই কথা যে একটা 6 মাস আন্ডার 6 মান্থ যে বাচ্চাগুলো, তাকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে, প্রতি 2 ঘন্টা পর পর বুকের দুধ খাওয়াতে হবে। খেয়াল করতে হবে যে তার 24 আওয়ার্সের ভিতরে 6 বারের বেশি যদি প্রস্রাব করে, তাহলে বুঝতে হবে তার সাফিসিয়েন্ট বুকের দুধ পাচ্ছে এবং তার ডিহাইড্রেশন নাই। কিন্তু যদি এই ইউরিনেশনের পরিমাণটা কমে যায়, তাহলে বুঝতে হবে যে তার মানে সাফিসিয়েন্ট বুকের দুধ পাচ্ছে না এবং সে ডিহাইড্রেশন আছে। এই ক্ষেত্রে তাকে বারবার করে বুকের দুধ খাওয়াতে হবে। আর যে বাচ্চাগুলো 6 বছরের উপরে বাচ্চা, 5 বছর পর্যন্ত যে বাচ্চা, সেই বাচ্চাতে আপনি বুকের দুধের পাশাপাশি ফ্যামিলি ফুড, তারা অন্যান্য যে খাবার খেতে পারে, পাশাপাশি তাকে তরল জাতীয় খাবার অফার করেন। তরল জাতীয় খাবারের ভিতর যেটা বলছিলাম যে বিভিন্ন প্রকার ফল আছে, জুস করে দেওয়া যেতে পারে। আপনি তরমুজটা তাকে জুস করে দিন, সে খাবে, ওখান থেকেও তার পানি শূন্যতা দূর হবে। আসলে এই পানি শূন্যতার সঙ্গে এই গরমের যে তীব্রতা যোগ হচ্ছে, মানে প্রাথমিকভাবে যদি হিট এক্সজশনের কথা আমরা বলি বা কিছু বলি, বাচ্চাদের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিতে পারে, যেটা দিয়ে বাবা মারা বুঝবেন যে না তার সমস্যা হচ্ছে বা ডাক্তারের কাছে? ধন্যবাদ। এই হিট এক্সজারশন, যেটা হিট স্ট্রোক, এটা সাধারণত হয় আমাদের কর্মজীবী যারা, বিশেষ করে ডে লেবার যারা বাইরে কাজ করে, বাচ্চাদের এটা হওয়ার পসিবিলিটি কম থাকে। কিন্তু যে বাচ্চাগুলো আননেসেসারি, অনেক বাচ্চাদেরকে বাইরে নিয়ে মারা বাবারা ঘুরে বেড়াচ্ছে, অথবা তার মানে যে পথ শিশুগুলো তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা বিভিন্ন, সেজন্য এদের এই জিনিসটা যে হঠাৎ তার
পালস কমে যাবে, তারপরে তার 3D পালস হবে, তার সে কনফিউজড হয়ে যাবে, বাচ্চাটা কনফিউজড হয়ে যাবে, হঠাৎ তার যে নাম কোথায় আছে এই জিনিসটা বলতে ভুলে যাবে, তারপর তার প্রস্রাব কমে যাচ্ছে, বাচ্চার পালস রেটটা বেশি, হার্টবিট বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সে ইম্পেন্ডিং হিট স্ট্রোক। এই ক্ষেত্রে তাকে কি করতে হবে, তাড়াতাড়ি ছায়া শীতল জায়গায় নিয়ে যেতে হবে, তাকে ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে হবে, তাকে পানি খাওয়ার অফার করতে হবে। এবং যে জিনিসটা সে যদি মানে কোনো প্রকার জ্ঞান হারিয়ে ফেলে অথবা জ্ঞান হারিয়ে ফেলার মানে উপর্যুপরি চলে গেছে, তাহলে তাকে কি করতে হবে, তাকে শুয়ে দিতে হবে, শুয়ে দিয়ে তার পার সাইড উঁচু করে দিতে হবে, দিয়ে মাথার সাইড নিচু করে দিতে হবে, কারণ এই সময় তার ব্রেনের অক্সিজেন সাপ্লাই, রক্ত সাপ্লাই কমে যায়। সেজন্য তার ব্রেন একটা মেজর অর্গান, এখানে এই অর্গানের ব্লাড সাপ্লাই সাফিসিয়েন্ট রাখতে হবে। জি, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় তারা কনভালশন বা সিজার হচ্ছে এবং কোমাতে চলে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে, এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি এবং সঙ্গে সঙ্গে হসপিটালে নিতে হবে। এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনি যাদের কথা বলেছেন, কারণ অনেকেই আমরা দেখি যে রাস্তায় পথ শিশুরা যারা রয়েছে তারা কিন্তু এই বাইরে বাইরে ঘুরে বেড়ায় এবং তাদের সেই সচেতনতা কিন্তু নেই যে আসলে এই সময়ে নিজেকে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে বা পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খেতে হবে, সেটি আসলে হয়ে ওঠে না খুব স্বাভাবিকভাবেই। আরেকটি কথা বলছি, সেটি হচ্ছে যে এই সময় যদি আপনার অনেক শিশুরা দেখা যাচ্ছে যে তারা খেলাধুলা করতে চায়, তাদেরকে তো বাসায় ধরে রাখা কঠিন, শিশুর বাচ্চারা তো বাইরে যেতে চায়, এবং তাদের জন্য অনেক সময় এই জায়গাটিকে কিভাবে আসলে মিনিমাইজ করা যায় তাদের এই অ্যাক্টিভিটিকে। আসলে বাচ্চাদের অ্যাক্টিভিটি আপনি কোনো রকম মানে কম করানো যাবে না, এবং বাচ্চাদের এটা নিষেধ করা যাবে না। আপনি যত নিষেধই করবেন সে কিন্তু তার অ্যাক্টিভিটি কমাবে না, যত সময় সে অসুস্থতা ফিল না করে। তাহলে আপনি বাসায় অ্যাক্টিভিটি যেভাবে যা করছে করুক, আপনি তাকে বারবার, বিশেষ করে প্যারেন্টস মা তাকে বারবার করে পানি জাতীয় খাবার খাওয়ান, তরল জাতীয় খাবার তাকে বারবার দেন, তার শরীরের দিকে খেয়াল করেন, অতিরিক্ত যাতে না ঘেমে যায় এটা খেয়াল করেন, ঘেমে গেলে তাকে মুছে দেন। তারপরে যে বাসায় আউটসাইডে যে অ্যাক্টিভিটিটা করছে এই সময় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসির ভিতরে যাতে নিয়ে এসির ভিতরে না দিয়ে তার প্রথমে গিয়ে নর্মাল যে মানে রুম টেম্পারেচার সেই টেম্পারেচারে রাখেন, আস্তে আস্তে তাকে এসির ট্রানজিশনাল জোনে রেখে দেন। আমাদের কি করে যে সে ঘেমে গেছে সঙ্গে সঙ্গে নিয়ে তাকে এসির ভিতরে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর সিচুয়েশন। এই প্রসঙ্গক্রমে আরেকটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে রয়েছে যে শিশুরা দেখা যাচ্ছে ঠান্ডা পানি, বিশেষ করে একদম বরফযুক্ত ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে নেওয়া পানি বা ঠান্ডা পানি তারা একেবারেই খেতে চায়, খেয়ে ফেলছে। অবশ্যই বাবা মারাও কিন্তু আসলে নোটিস করছেন না এই একেবারে তীব্র ঠান্ডা পানি তীব্র গরম থেকে এসে কতখানি তাদের জন্য ঝুঁকি। ধন্যবাদ। তীব্র গরম থেকে এসে তীব্র ঠান্ডা পানি যখন খাওয়া হয় তখন তার মানে যেটা হলো যে ইসোফেগাস, তারপর এগুলো সাডেনলি শ্রিঙ্ক করে, অর্থাৎ কুচকে যায়। এই সময় খেলে এটা তার শ্বাসকষ্ট হতে পারে। আর এই ঠান্ডা পানি যদি হঠাৎ খাওয়া হয় তার ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস এগুলো তো হতে পারে। সেই জন্য সঙ্গে সঙ্গে এসে ঠান্ডা পানি না খেয়ে আপনি পানিটা ফ্রিজ থেকে বের করে কিছু সময় রেখে দেন, দিয়ে সে ট্রানজিশনাল পিরিয়ডে গেল, পানিটা একটু হালকা ঠান্ডা কম হলো তখনই খেতে দেন। সঙ্গে সঙ্গে বাইরের থেকে এসে ঠান্ডা পানি খাওয়া এটা কিন্তু স্বাস্থ্য হানিকর, স্বাস্থ্য এবং ক্ষতিকর হয়ে যায়, মাঝে মাঝে হিতে বিপরীত হতে পারে। আমরা খুব চমৎকার আসলে কিছু তথ্য শুনছিলাম শিশুদের জন্য, বিশেষ করে তীব্র গরমে তাদের যত্ন নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে এই তীব্র গরমে শিশুদের যত্ন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনায় আছি, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরে। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। কথা বলছিলাম তীব্র গরমে শিশুদের যত্ন নিয়ে। সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান। আমরা আসলে কিছু তীব্র গরমে বাচ্চাদের যে ধরনের সমস্যাগুলো হতে পারে সেটি নিয়ে কথা বলেছি। এবার স্পেসিফিক তাদের এই গরমে যে রোগগুলোর কথা আমরা বলছিলেন, যেগুলো প্রাদুর্ভাব হচ্ছে, বিশেষ করে নিউমোনিয়ার কথা বলবো। আমরা দেখেছি দেশের বিভিন্ন সংবাদপত্রে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে নিউমোনিয়াতে একেবারে ওভারফ্লাডেড, যে বাচ্চা ফ্লোরেও জায়গা দিতে পারছে না। তারপর অন্যান্য হসপিটালগুলোতে ঠিক কাছাকাছি অবস্থা। হঠাৎ করে এই সময় নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ কি এই তীব্র গরমে? ধন্যবাদ। এই সময় নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ যেটা বাচ্চারা অতিরিক্ত ঘেমে যাচ্ছে, তারপরে যেটা হলো যে এই সময় তো ভাইরাসের একটা প্রবণতা আছে। সব নিউমোনিয়া কিন্তু মানে ব্যাকটেরিয়াল না, বেশিরভাগই আমরা সিজনাল, প্রতি বছরই তো এই সময় কিছুটা বাচ্চাদের ঠান্ডা কাশি লেগে থাকে, এর থেকে হয়ে থাকে। কিন্তু এবছর বেশি হওয়ার কারণ যে হঠাৎই টেম্পারেচারটা বেড়ে যাওয়ার জন্য যেটা হচ্ছে বাচ্চারা হঠাৎ বাসায় থাকছে, তারা ঘেমে যাচ্ছে, ঘেমে যাওয়ার পর অল্পতে ঠান্ডা কাশি লাগছে, এটাই পরবর্তীতে তার শ্বাসকষ্ট নিউমোনিয়া পর্যায়ে চলে যাচ্ছে। এর ক্ষেত্রে আমরা যেটা সিজনাল
যে ফ্লুগুলো সিজনাল ভাইরাসের ক্ষেত্রে আমরা দায়ী করি, পাশাপাশি কিছু ব্যাকটেরিয়াল কজও আছে। তো এই জিনিসটাই, এই হঠাৎ গরম হিট ওয়েভ চলতেছে, এটা অনেকাংশে দায়ী। যে অধিকাংশ বাসায় যে আমাদের যেটা হলো যে স্কুল তো বন্ধ ছিল, কিন্তু বাসায় যে এটা ক্রস ভেন্টিলেশন, বাসায় পর্যাপ্ত পরিমাণে কুলিং সিস্টেম, এগুলো না থাকাতে বাচ্চারা সাধারণত অল্পতে ঠান্ডা কাশি লেগে যাচ্ছে, ঠান্ডা কাশির পরবর্তীতে এটা একটা নিউমোনিয়া পর্যায়ে চলে যাচ্ছে। নিউমোনিয়ার আসলে যে আমরা বলি যে বিপজ্জনক কিছু চিহ্ন রয়েছে, যে কখন আসলে একজন প্যারেন্টস বা বাবা মা তার সন্তানকে ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যাবে, কারণ এইটি মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তারা বাসায় অপেক্ষা করতে থাকে, দু একদিন ওষুধ খাওয়াই দেখি, পাড়ার দোকান থেকে অনেকে ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে সিরাপ টেপ খাওয়ায় অপেক্ষা করে, কিন্তু ততক্ষণে বাচ্চার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। তখন আপনাদের কাছে যখন যায় তখন সেটি জটিল আকার ধারণ করে। তো সেই বিপজ্জনক চিহ্নগুলো আসলে তাদের কি মনে রাখা উচিত? ধন্যবাদ। এখানে আমাদের যারা দর্শক আজকে, বিশেষ করে প্যারেন্টসদের জন্য বলবো যে একটা বাচ্চার যদি রেসপিরেটরি শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, তো একটা বাচ্চা 0 থেকে 2 মাস পর্যন্ত সাধারণত 60-এর নিচেই শ্বাস প্রশ্বাসের গতি থাকে প্রতি মিনিটে। 2 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকে 50-এর নিচেই, এবং 1 বছর থেকে 5 বছর পর্যন্ত থাকে 40-এর নিচেই। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার বাচ্চার প্রতি মিনিটেই শ্বাস প্রশ্বাসের গতি অর্থাৎ রেট উপরে যেটা রিকোয়ারমেন্ট, যেটা থাকার কথা তার থেকে বেশি বেড়ে যাচ্ছে, অথবা আপনার বাচ্চার ঠান্ডা কাশির সাথে সাথে তার বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, শ্বাস নেওয়ার সাথে সাথে বুকের ছাতার নিচেই বসে যাচ্ছে। তাছাড়া যে জ্বর, হাই ডিগ্রি টেম্পারেচার আছে, অর্থাৎ অনেক বেশি জ্বর আছে, অথবা আপনার বাচ্চা টোটালি কিছু খাচ্ছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, আনএক্সপেক্টেড ল্যাথার্জিক, যে বাচ্চা আগে খেলাধুলা করতো সে খেলাধুলা টোটালি নেতাই গেছে, অথবা এই ইলনেসের ভিতরে, জ্বরের ভিতরে তার এই একটা খিঁচুনি হয়ে গেছে, তাহলে আপনি দেরি না করে অবশ্যই নিকটবর্তী হসপিটাল অথবা চিকিৎসকের শরণাপন্ন হবেন। একেবারেই, এটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আরেকটি বিষয় রয়েছে যে আসলে এই তীব্র গরমে খাবার দাবার নিয়ে, শিশুদের খাবার নিয়ে বিশেষ করে, যে তারা অনেক সময় বাচ্চারা রোড সাইড ফুড আগ্রহী থাকে, বাইরের ফাস্ট ফুডে আগ্রহী থাকে, খাবারগুলো যেহেতু গরমে তাড়াতাড়ি দ্রুত নষ্ট হয়ে যায়, বারে বারে সেটার লংজিভিটিটা কমে যায়, তারা এগুলো খেয়ে ফেলে। এবং যেটি বলছিলেন যে গ্যাস্ট্রোএন্টারাইটিসের পরিমাণটি বেড়ে যাচ্ছে, বাইরের শরবত, বাইরের পানি, যখন আসলে এখন তো স্কুল খুলে যাচ্ছে, তারা বাইরে থেকে হয়তো ঠান্ডা মানে শরবত খেয়ে নিল, সেটি মানসম্মত অনেক সময় নাও হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসলে এই বাচ্চাদের খাবার দাবার বা কীভাবে আসলে সুরক্ষিত করা যায়, কী ধরনের খাবার তাদের দেওয়া উচিত এই সময়? ধন্যবাদ। এই সময় সবসময় মানে নর্মাল খাবার বাচ্চাদেরকে, মানে স্পাইসি খাবার খাওয়ানো যাবে না, বাইরের খাবার খাওয়ানো যাবে না। বাচ্চাদেরকে আপনি বাসার থেকে খাবার দিয়ে দেন। আপনি একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তাকে টিফিন বক্সে বাসার খাবার দিয়ে দেন, ইভেন একটা ফ্রুইট, এখন ওয়াটারমেলন যেটা তরমুজের কিছু পিস দিয়ে দেন, সেই জায়গায় পেয়ারার 2-1টা পিস দিয়ে দেন, তাহলে বাসায় সে বাইরের খাবারের প্রতি আসক্ত হচ্ছে না। এবং বাসাতে পানি দিয়ে দেন। এবং বাচ্চা যে জিনিসটা বাচ্চাদের যেটা বলছিলেন, স্কুলের সামনে এখন যে খাবারগুলো সবচেয়ে বেশি দেখা যাবে যে স্ট্রিট ফুড, যেটা সবচেয়ে বাচ্চা, বিশেষ করে মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চাদের সবারই জন্য যেটা বলে যে মানে যে বাচ্চাদের স্কুলের সামনে থাকে যে এইগুলো ফুচকা খাবারটা সবারই প্রিয় খাবার, এই সময় ফুচকা খাবারটা সবাই খায়। তারপরে আরেকটা যে জিনিস, এই সময় আমের কিছু খাবার দেখা যায়, আমের আচার, আমের কুচি কুচি করে কাঁচা আমেরই চাটনি যেটাকে আমরা বলি, এইগুলো খাবারগুলো থাকবে, এগুলো সম্পূর্ণ স্বাস্থ্য হানিকার খাবার, এই খাবারগুলো খাওয়া যাবে না। এই খাবার থেকে দেখা যাচ্ছে যে বাচ্চাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস, পেটের পীড়া, তারপরে এখন যে হেপাটাইটিস এবং টাইফয়েডের জীবাণু ছড়ায়, কাজে এই খাবারগুলো আপনার বাচ্চা যাতে না খায় এগুলোকে প্রিভেন্ট করতে হবে। এবং আমি এই ক্ষেত্রে আমাদের যারা স্কুল খুলে গেছে, এই ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে একটু আমার মানে রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার স্টুডেন্টকে বলেন এই বাইরের খাবারগুলো যাতে না খায়। একদম, আমরা এই প্রসঙ্গটি নিয়ে আসবো, স্কুলের প্রসঙ্গটি নিয়ে। তার আগে আমি আসতে চাই যে শিশুদের আরেকটি যে রোগের কথা বললেন, যে স্কিনের কথা যেটি বললেন, যে এই সময় তারা ঘেমে যায় এবং অনেকেরই দেখা যাচ্ছে গায়ের মধ্যে র্যাশ হচ্ছে, বিভিন্ন ইচিং বা চুলকানি হচ্ছে, অনেকেই অনেক পাউডার ব্যবহার করছেন বাইরের কিছু তাদেরকে শুষ্ক রাখার জন্য, ড্রাই রাখা। অনেকের যারা অ্যাটোপিক রয়েছেন তাদেরও স্কিন ডিজিজগুলো বেড়ে যায়। এই সময় স্কিনের সুরক্ষাটি আসলে কিভাবে করা যায়? ধন্যবাদ। এই স্কিনের সময় ঘেমে যায়, অতিরিক্ত ঘেমে যাওয়ার জন্য স্কিনে কিছু ডিজিজ হয়, স্কিনের ত্বকের শুষ্কতা থেকে যায়। যাদের অ্যাটোপিক, যাদের বিশেষ করে স্কিনে হাইপার সেন্সিটিভিটি আছে, এই সময় অ্যাটোপিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের পরিমাণে বেড়ে যায়। তারপরে যেসব বাচ্চাগুলো বাসায় থাকে, যাদেরকে ডায়াপার জাতীয় জিনিস পড়ানো হয়, তাদেরকে ডায়াপার
ডায়াপার র্যাশটা বেশি হচ্ছে, কারণ এই দীর্ঘ সময় ধরে ডায়াপার পরানোর জন্য তার ঘেমে যাচ্ছে। এই সময় এখানে প্রস্রাব থেকে তার যে প্রস্রাবে যে অ্যামোনিয়াম এটা আছে, এই অ্যামোনিয়া থেকে তার এটা ইনফেকশন হচ্ছে। ইনফেকশন তাছাড়া যে এখানে পায়খানা যে এটা হচ্ছে, অনেক সময় মিক্সিং হওয়ার পরে তার ডায়াপার র্যাশটা, এবং কখনো কখনো স্কিন ডিজিজটা খুব মারাত্মক পর্যায়ে চলে যায়। যে লং টাইম ধরে বাচ্চাদেরকে ডায়াপার পরায় রাখবে না, বাসায় বিশেষ করে লং টাইম ডায়াপার পরায় রাখলেও তাকে বারবার এই ডায়াপার চেঞ্জ করে দিতে হবে, এবং দীর্ঘ সময় ডায়াপার পরায় রাখলে এই টেম্পারেচার, ডায়াপার তো শরীরের জন্য আসলে আমাদের যে প্রজনন অঙ্গগুলো আছে এখানকার একটা নর্মাল টেম্পারেচার রেগুলেটরি ক্যাপাসিটি আছে। আপনি যদি দীর্ঘ সময় ধরে এই ডায়াপার পরায় রাখেন তাহলে পরবর্তীতে তার এক্ষেত্রে অনেকটাই প্রজনন ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য লং টাইম ধরে তাকে ডায়াপার পরানো এটি খুব দ্রুতই চেঞ্জ করতে হবে বা একটা নির্দিষ্ট সময় পর পর সেটিকে পরিবর্তন করা প্রয়োজন। খুবই চমৎকার করে বলেছেন। শিশুদের জ্বর নিয়ে একটি কথা বলেছেন যে এবার জ্বরের তীব্রতা অনেক বেশি, এবং এই জ্বরগুলো এখন দেখা যাচ্ছে অন্যান্য যে ভাইরাসগুলো রয়েছে, ডেঙ্গু, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ভাইরাসগুলো যেগুলো আসলে স্বাভাবিক সময় ছিল না এগুলো বেড়ে যাচ্ছে। অনেকে ইনফেকশন নিয়েও জ্বরে আক্রান্ত হচ্ছে। এই তীব্র জ্বরের সময় আসলে প্যারেন্টসদের বা বাবা মাদের বাসায় কী ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার? ধন্যবাদ। যে বাচ্চাগুলো মানে 0 থেকে 2 মাস 1 বছর পর্যন্ত বয়স, তাদের জ্বর হলে আপনি গাটা মুছিয়ে দেন। এখন আমাদের দেশের একটা ধারণা আছে যে জ্বর হলে গোসল করানো যাবে, গায়ে পানি দেওয়া যাবে না। না, এটা একদম সম্পূর্ণ একটা কুসংস্কার। আপনি আপনার বাচ্চার জ্বর হলে তাকে বারবার গা মুছিয়ে দেন, বিশেষ করে কুসুম গরম পানি দিয়ে গা মুছিয়ে দেন। একবারে ঠান্ডা পানি দিয়ে গা মুছিয়ে দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিয়ে গা মুছিয়ে দেন। ইভেন তাকে প্রত্যেকদিন গোসল করিয়ে দেন, তাহলে তার টেম্পারেচার যে রেগুলেটরি ইটগুলো থাকবে এগুলো থাকবে, তার স্কিনের প্রবলেমগুলো হবে না। দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে জ্বর আছে, তাকে গোসল করাচ্ছে না, তার গায়ে পানি দিচ্ছে না, মাথা ধুয়ে দিচ্ছে না। এবং গ্রামঘাটে একটা দেখা যায় যে আগে আমরা দেখছি, এবং এখনও কিছু কিছু গ্রামে দেখা যায় যে এই ভাঁড়ের ভিতরে পানি দিয়ে, পানির একটা দিয়ে তার মাথায় দিয়ে রাখছে, কিন্তু তাকে গোসল করাচ্ছে না, গা মুছিয়ে দিচ্ছে না। এগুলো একটা কিন্তু বদ্ধমূল একটা কুসংস্কারের ভিতরে ছিল। তা এখন যেটা হলো যে আপনার বাচ্চা জ্বর হলে প্রত্যেক দিনই বাচ্চাকে গোসল করিয়ে দিবেন এবং তার গা মুছিয়ে দিবেন। জ্বরটা যদি বেশি হয়ে যায় তাহলে তাকে কুসুম গরম পানিতে গা মুছিয়ে দেন। এক্ষেত্রে সাধারণত যেটা বাসায় প্যারাসিটামল জাতীয় সিরাপ দেব, তার ওয়েট অনুসারে প্যারাসিটামল সিরাপ খাওয়াতে হবে। যদি একটা বাচ্চার ওজন 8 কেজি হয় তাহলে 1 চামচ প্যারাসিটামল খাওয়াতে হবে। বাচ্চার জ্বর যদি 102 এর উপরে, টেম্পারেচার যদি 102 এর উপরে চলে যায় তাহলে বাচ্চার একটা খিঁচুনি হওয়ার পসিবিলিটি থাকে। এক্ষেত্রে যে সাপোজিটরিগুলো আছে, প্রতি 8 কেজির জন্য 125 মিলিগ্রাম সাপোজিটরি, এই সাপোজিটরি তাকে ইউজ করবেন। এই সাপোজিটরি অনেকেরই ধারণা থাকে যে আমাদের প্যারেন্টসদের যে সাপোজিটরি আমি কয় ঘন্টা পর পর ইউজ করবো। আপনি সাপোজিটরি 4 ঘন্টা পর পর ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস, এটা একটা লক্ষণ, মানে এই যে আমি একবার প্যারাসিটামল সিরাপ খেয়েছি স্যার, আমি সাপোজিটরি পারবো কিনা। আপনি প্যারাসিটামল সিরাপ খাইছেন, আপনার বাচ্চার জ্বর 103 হয়ে গেছে, আপনি ওয়েট করার দরকার নেই, আপনি সাপোজিটরি দিয়ে দেন এবং বাচ্চাকে তাড়াতাড়ি কুসুম গরম পানিতে গা মুছিয়ে দেন। স্পঞ্জিং করা, যেটাকে আমরা বলি, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানে জ্বরটাকে কমিয়ে ফেলতে হবে। এই মানে বাচ্চার একটা খিঁচুনি হওয়ার পসিবিলিটি থাকে। তাদের যেহেতু থার্মাল যে রেগুলেশনটি সেটি আসলে খুব সুপ্রতিষ্ঠিত নয়, সেক্ষেত্রে জ্বরটাকে খুব বেশি ওঠানো ঠিক হবে না, সেটি ঠিক হবে না। এবং একই সঙ্গে তাকে রিহাইড্রেশন করা, পর্যাপ্ত, ওই সময় তো খেতে চায় না বাচ্চা, তাদেরকে অবশ্যই তাকে এই সময় প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়াতে হবে, বারবার করে খাওয়াতে হবে। একবার বেশি খাওয়ালে বাচ্চা খাবে না, বমি করবে। তাকে বারবার খাওয়ার অফার করতে হবে, অল্প অল্প করে খেতে দেন, কিন্তু সে বারবার খাক। এবং খেয়াল রাখতে হবে তার প্রস্রাবটা ঠিক মতো হচ্ছে কিনা, মনিটর করতে হবে। সেই জায়গাটি আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই সময়ে যে এই যে পানি খাওয়ার যে প্রবণতাটা কমে যায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, তারা খেতে চায় না, এবং এই জন্য আসলে তাদেরকে ইউটিআই বা মানে যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা এই জাতীয় রোগগুলো হতে পারে কিনা? হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে পানি কম খাওয়ার জন্য সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, কারণ ইউরিন হাই কনসেন্ট্রেটেড হয়ে গেলে সাধারণত বিভিন্ন প্রকার জীবাণু সাধারণত ওকে নিয়ে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট তো একটা শরীরের সমস্ত বজ্রজাতীয় পদার্থ এখান থেকে বেরোয় রেচন প্রক্রিয়ার মাধ্যমে। তা যদি পানির পরিমাণ কমে যায় তাহলে ইউরিনের ফ্লোও কমে যায়, যার অর্থে এখানে ইনফেকশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর বিশেষ করে এখন যেটা আমি একটু না বললেই নয়, অসম্পূর্ণ থেকে যাবে, এখন স্কুল খুলছে, স্কুলের যে জিনিসটা বাচ্চাদেরকে ঘন পানি খাওয়ানোর জন্য আমি টিচারদের অনুরোধ করব যে আপনি আপনার বাচ্চাদেরকে বলেন, স্টুডেন্টকে বলেন পানি খান। আর বিশেষ করে স্কুলে যে পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ফ্যাসিলিটিস নাই, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ভিতরে আমরা দেখি যে সে বাসার থেকে ইউরিনেশন করে গেছে, যাওয়ার পরে সমস্ত সময় স্কুলে যে লং টাইম থাকছে কিন্তু সে টয়লেটে যাচ্ছে না, ইউরিনেশন। এই মেয়ে বাচ্চাদের সবচেয়ে দেখা যাচ্ছে বেশি ইনফেকশন হচ্ছে, এটি করা যাবে না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে আসবো নিশ্চয়ই। সুপ্রিয়
সুপ্রিয় দর্শক, আমরা সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে শিশুদের তীব্র গরমে আসলে কী ধরনের যত্ন নেওয়া উচিত এই প্রসঙ্গে আলোচনা করছিলাম। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। আছি আমি ডাক্তার অমিতা হাসান। আলোচনা করছিলাম এই তীব্র গরমে শিশুদেরকে কিভাবে সুস্থ রাখা যায়। আলোচনায় যুক্ত আছেন ডাক্তার কামরুজ্জামান। আমি আবার আপনার কাছে প্রসঙ্গক্রমে ফিরে আসি। আজকের যেটি সবচেয়ে আমাদের আলোচিত বিষয় সেটি হচ্ছে স্কুল কলেজ খুলে গিয়েছে। প্রায় সপ্তাহখানিক বন্ধ থাকার পর আসলে আজকে থেকে আবার তাদের পদচারণায় মুখরিত হচ্ছে শিক্ষাঙ্গনগুলো। কিন্তু এর সঙ্গে কিন্তু একই সঙ্গে অনেক উদ্বিগ্নতাও যুক্ত রয়েছে। যে বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের ওইখানে যে তাদের অবস্থাটি কী হবে, এই তীব্র গরমে তারা কিভাবে নিজেদেরকে তার সাথে মানিয়ে নেবে। বিশেষ করে ক্লাসরুমগুলোতে অনেক বাচ্চা একসাথে থাকেন, সেখানে কিন্তু সব জায়গাতে কিন্তু প্রপার যে ভেন্টিলেশন এবং ফ্যানের ব্যবস্থা সব জায়গায় রয়েছে এটি আমরা বলা যাবে না। একই সঙ্গে মাঠ রয়েছে, তারা খেলতে চাবে, পানি খাওয়ার পরিমাণ তারা খেতে চাবে না, উন্মুক্ত একটি পদ্ধতি। এই টোটাল একটা বিষয় নিয়ে প্যারেন্টসরা ভীষণ উদ্বিগ্ন রয়েছেন। এই জায়গাটিকে আসলে কিভাবে দেখছেন আজকের? ধন্যবাদ। একটা বাচ্চা, প্রথমে আমি শুরু করি, বাচ্চা যখন বাসার থেকে স্কুলে যাচ্ছে, বাসার থেকে স্কুলে যাওয়ার সময় অবশ্যই প্যারেন্টসের উচিত হবে যে তাকে একটা পানির পট দিয়ে দেওয়া, যেখানে পর্যাপ্ত পরিমাণে একটা পিওর ওয়াটার, মানসম্মত পানি আছে, এই পানিটা নিয়ে যে সে ইনশিওর করতে হবে সে পানি নিয়ে যাচ্ছে এবং এটা যাতে একটু ঠান্ডা থাকে, ইনসুলেটেড থাকে, সেই অবস্থায় তাকে স্কুলে পাঠান। তারপর স্কুলে যাওয়ার পরে যে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পরে স্কুলের ক্লাসে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা আছে। যাওয়ার পথে যে আসলে যে এই রোদ বা তাপ, সেটাকে আমাদের তো অনেকেরই তো পার্সোনাল গাড়ি নাই, ভেহিকল নাই, অনেকেই তো স্কুল বাসে যায় অথবা রিক্সায় যায়। তাদেরকে খেয়াল করতে হবে যে যাতে বাচ্চা রোদ না লাগে, এগুলোকে একটু খেয়াল করতে হবে, হুডটা টেনে দিতে হবে। তারপর স্কুলে যখন স্কুলে পৌঁছানোর পরে স্কুলের ক্লাসের স্কুল কর্তৃপক্ষকে উচিত হবে এখন পর্যাপ্ত স্কুলে ভেন্টিলেশনের ব্যবস্থা করা এবং স্কুলে ফ্যানের ব্যবস্থা আছে কিনা, বাচ্চা যাতে ঘেমে না যায়। তারপরে বাচ্চারা যাতে এই সময়ে রোদের ভিতরে যাতে স্কুলের প্লেগ্রাউন্ডে খেলাধুলা বেশি না করে, এটাও তাকে। এখন বাচ্চারা দীর্ঘদিন পরে স্কুল খোলা, এখন তারা আসলে এই জিনিসটা তাদের মাথায় থাকবে না যে এটা গরমে চলছে, তারা কিন্তু দৌড়াদৌড়ি করবে। এগুলোকে প্রিভেন্টেড করতে হবে যে বাচ্চা যাতে অতিরিক্ত খেলাধুলার মাঠে দৌড়াদৌড়ি না করে, রোদে হয়তো ঘোরাফেরা না করে। তারপরে বাচ্চাদেরকে স্কুলে যেটা হলো যে পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। গতকাল আমি একটা প্রশংসনীয় উদ্যোগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের স্কুলে দেখছি যে ওখানে স্কুলে সাধারণত পানি খাওয়ার মানে ওয়াটার ইনটেক একটা ঘন্টা ওরা সিস্টেম করছে, যে প্রত্যেকটা মানে স্কুল পিরিয়ডে 3টা ওরা ওয়াটার আওয়ার নির্ধারণ করছে। এই টাইমে যে ক্লাসে যে টিচার থাকবে ঘন্টা পড়ছে, সবাইকে পানি খাওয়ার জন্য টিচার উদ্বুদ্ধ করছে, সবাইকে পানির বোতল নিয়ে, যেমন সে পানি খাচ্ছে তাহলে কিছু পানি সে খাচ্ছে, মনিটর করছে। এই জিনিসটাকে ইনশোর করতে হবে। তারপরে আরেকটা জিনিস যে স্কুলের আমাদের যারা স্কুলের মানে নীতি নির্ধারক পর্যায়ে আছে, স্কুলটা আর একটু এগিয়ে আনা যায় কিনা, হ্যাঁ, যে 7টার থেকে স্কুল শুরু করলো, 12টার ভিতর স্কুলটা শেষ করলো, তীব্র রোদটা যখন শুরু হয় মানে আগেই বাচ্চাগুলো বাসায় চলে আসতে পারে, তাহলে এটাও এই হিট স্ট্রোক থেকে বাঁচার একটা প্রিভেন্ট করা যাবে। তা সব মিলে এই জিনিসগুলো যদি ইন জেনারেল মেনটেন করা যায়। আরেকটা জিনিস যে আপনি বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তার পানির পাশাপাশি তাকে নাস্তা, যেটা টিফিন বলি আমরা, এই টিফিনটা ইনশিওর করে দিতে হবে এবং তাকে বোঝাতে হবে এবং তাকে যে বাইরের খাবারটা যাতে না খায়। এখন যে বিভিন্ন প্রকার বাইরে স্কুলের সামনে যে খাবারগুলো আছে, এই খাবারগুলো থেকে বিভিন্ন প্রকার রোগ হওয়ার পসিবিলিটি থাকে এবং খাবারগুলো তো মানসম্মত না। এখান থেকে হেপাটাইটিস এ ভাইরাস, যেটা আমরা জন্ডিস বলি, টাইফয়েড একটা মারাত্মক ব্যাধি, এখান থেকে ছড়ানোর সম্ভাবনা। এই সময় আসলে দেখা যাচ্ছে স্কুলের সামনে বিশেষ করে যে আইসক্রিম, শরবত, এগুলোর প্রবণতা বেশি, ফুচকা, আচ্ছা, ফুচকার প্রতি মানে একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়, আকর্ষণ বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বাচ্চাদের। আপনি মানে যেমন আমার মেয়ে আছে, তাদের যত প্রকারে আমি ইনহিবিট করি, দেখা কিছু দিন থাকলো আবার একই জায়গায় চলে যাচ্ছে। তো এই জায়গা থেকে কিন্তু স্কুলের একটি উদ্যোগ নিতে হবে। এবং আমার কাছে আরেকটি বিষয় মনে হয় যে এই হিট স্ট্রোক সম্পর্কে বা তীব্র গরম থেকে বাঁচার জন্য তাদেরকেও শুরুতেই আমার মনে হয় কিছু সচেতনতামূলক কিছু ক্লাস অথবা তাদের প্রতি যারা বুঝতে পারে তাদের প্রতি এটা নেওয়া উচিত। তাহলে হয়তো তাদের মধ্যেও এই সচেতনতা তৈরি হবে, কিভাবে তীব্র গরমে নিজেকে মানিয়ে নেবে।
সেই ধন্যবাদ। বিষয়টি একটা সুন্দর সমসাময়িক একটা প্রশ্ন। এখন বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য যদি কোনো ক্লাস টিচার, বিজ্ঞানের টিচার, সে যদি প্রতিটা ক্লাসের প্রথম মানে ক্লাস শুরু 5 করার আগে মিনিট, 5 মিনিটে যদি তার এই গরমের থেকে কিভাবে মানে তাকে রক্ষা করতে হবে, পার্সোনাল হাইজিন কিভাবে মেনটেন করবে, কিভাবে হাইড্রেশন মেনটেন করতে হবে, বাইরের খাবার খাবে না, এই উপদেশগুলো যদি টিচার দেয়, বাবা মার উপদেশের থেকে টিচারের উপদেশ কিন্তু স্টুডেন্টরা বেশি মনে করে এবং এইটাকে গ্রহণযোগ্য মনে করে। সেজন্য এই উপদেশগুলো যদি টিচার দেয় তাহলে কিন্তু এটা ফ্রুটফুল একটা রেজাল্ট আসবে। এবং সে যাতে বাইরের খাবার না খায়, রোদে হয়তো ঘোরাফেরা না করে, এগুলো যদি টিচার বলে, টিচারের কথা কিন্তু বাচ্চারা সবসময় ক্যাচি আপ অনুসারে নেয়। অবশ্যই। এবং টিচারদেরকেও আসলে রিহাইড্রেট করতে হবে যারা আসলে শিক্ষা দিচ্ছেন। সেখানে একটু আরেকটু বলে রাখার দরকার যে আমাদের স্কুলের বাচ্চারা যাচ্ছে, বাচ্চারা যাওয়ার পরে কিন্তু বাইরে উদ্বিগ্ন যে আমাদের অভিভাবকরা ওয়েট করছে। সব স্কুলে কিন্তু সাফিসিয়েন্ট শেড নাই। তা বাচ্চা প্যারেন্টসরা যখন বাইরে ওয়েট করছে তাদেরও কিন্তু ডিহাইড্রেশন, হিট স্ট্রোক এগুলো হওয়ার পসিবিলিটি থাকে এবং তাদেরকেও সচেতন হতে হবে, ছায়ায় থাকতে হবে, এই সময় যাতে রোদে দাঁড়ায় না থাকে। সে বাসায় থেকে যখন যাবে একটা ছাতা নিয়ে যেতে হবে, ছাতা নিয়ে যেয়ে বাচ্চার জন্য একটা ছায়া জায়গায় এবং তাকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আমি জাস্ট আমাদের হাতে একেবারেই সংক্ষিপ্ত সময় রয়েছে, 3-4টি পরামর্শ একেবারেই যেটি আসলে না করলেই নয়, বুলেট পরামর্শ। ধন্যবাদ। এখন বাচ্চাদেরকে আমি কথাগুলো বলা হয়ে গেছে, যেমন বাচ্চাদেরকে অহেতুক বাইরে নিয়ে ঘোরাফেরা করা যাবে না, আপনি বাচ্চাদেরকে মার্কেটে নিয়ে ঘোরাফেরা করা যাবে না। যদি মার্কেটে যেতে হয় তাহলে আপনি সন্ধ্যার পরে যান, বিকেলে পরে যান, যখন হিট ওয়েভটা কমে যাচ্ছে, হিটের পরিমাণ কমে যাচ্ছে। বাচ্চাকে বাইরের খাবার দাবার খাওয়ানো থেকে বিরত থাকুন। আপনার বাচ্চার যদি পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানার সাথে ঘন ঘন স্যালাইন খাওয়ান। যদি খুব বেশি বমি করে এবং বাচ্চার যদি পানি শূন্যতা বেশি দেখা দেয়, আপনি নিকটবর্তী হসপিটাল। এবং এখন আমাদের শুধু বাচ্চারা না, কর্মজীবী যারা বিশেষ করে ডে লেবার, তারাও কিন্তু বাইরে তাদের কর্মব্যস্ততার জন্য ঘুরে বেড়াচ্ছে। এদেরকে ছায়া শীতল একটা, যেটা আমরা আগে গ্রামঘাটে দেখতাম মাতাল ইউজ করে, এখন কিছু ছাতা রয়েছে, এই ছাতাগুলো ইউজ করতে হবে। এবং তাদেরকে একটা উপদেশ যে আপনারা বাইরের যে বিশেষ করে পানি জাতীয়, শরবত জাতীয় যে জিনিসগুলো রাস্তার পাশে বিক্রি হচ্ছে এগুলো খাবেন না। তাহলে এইখান থেকে যে হেপাটাইটিস বিভিন্ন প্রকার রোগ হওয়ার পসিবিলিটি থাকে। এবং আপনি কিছু সময় পর পর পানি খান এবং ছায়া শীতল আপনার অবসরে একটা ছায়াযুক্ত পরিবেশের। অসংখ্য ধন্যবাদ ডাক্তার কামরুজ্জামান, খুব চমৎকার করে আপনি আমাদেরকে এই পরামর্শগুলো দিলেন। নিশ্চয়ই দর্শকদের জন্য সেটি কাজে লাগবে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে শিশুর তীব্র গরমে তাদের যত্ন এবং তাদের সুরক্ষার জন্য আমরা কথা বলেছি। নিশ্চয়ই এই পরামর্শগুলো আপনার শিশুকে সুরক্ষিত রাখবে, তাদের সামনের দিনগুলো আরও সুন্দর হোক, আলোক উজ্জ্বলময় ভবিষ্যৎ হোক, তারা সুস্থ থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।